আমাদের বেঁচে থাকাকে সুন্দর করতে ভ্রমণ আমাদের জীবনের নতুন উদ্দীপনা নিয়ে আসে। এটা আমার কাছে মনে হয় সবসময়। মনে হয় যখন খুব ক্লান্তি, কখনই স্ট্রেস এসব থেকে একটু বের হওয়ার জন্য ভ্রমণটা এতটাই দরকার। তাই অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটু ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, ভিন্ন আবহাওয়াতে বেড়াতে যাওয়ার জন্য। আজকে আমরা যাব পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসেল। সবচেয়ে বড় ক্যাসেল না, আমি যদি বলি এটা বলা হবে যে সবচেয়ে বড় কাঠের ক্যাসেল। সেই ক্যাসেলে আমরা ঘুরতে যাব। দ্য ইউনিভার্সিটি অফ দ্য সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়াম। এটা থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত। ঢুকতে 500 বাত লাগে, বাংলাদেশি টাকায় 1500 টাকা পার পারসন। তাই সকাল থেকে ইচ্ছে ছিল এখানে বেড়াতে যাওয়ার জন্য। তবে বেড়ানোটা সত্যি অনেক মজার ছিল, আরামদায়ক ছিল। আমরা সকালবেলা উঠে একটা ক্যাবে করে দ্য সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়ামে চলে গেলাম। ভাড়া পড়েছিল 100 টাকা, মানে 100 বাত। হ্যাঁ, 100 বাত পড়েছিল। দূরত্ব বেশি নয়, 10 থেকে 15 মিনিট পাতায় ওয়াকিং স্ট্রিট থেকে। আমরা টিকিটটা কালেক্ট করলাম। প্রত্যেকটা টিকিটের মূল্য পড়েছিল 500 বাত, বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা। বিশাল বড় একটা টিকিট ধরিয়ে দিয়েছিল। এই টিকিট এর মধ্যে দ্য ইউনিভার্সিটি অফ ট্রুথ মিউজিয়ামের ইতিহাস ঐতিহ্য লেখা ছিল, যেটা সত্যিই অনেক মুগ্ধ করার বিষয়, অনেক জানার ছিল বিষয়টা। আর সমুদ্রের পাড়ে এত সুন্দর ক্যাসেলটা আমাদেরকে মুগ্ধ করেছে। বিশেষ করে এই ক্যাসেলটা ধর্মীয় ক্যাসেলও বলা যায়। বিশেষ করে এখানে অনেক দেবদেবী বিশ্বাসের ভাস্কর্য স্থাপন করেছে, এখনও করতেছে। প্রায় 1970 দশকের থেকে এই ক্যাসেলটা নির্মাণ শুরু হয়েছে, এখনও চলতেছে। প্রায় 30 বছর ধরে, 25 থেকে 30 বছর ধরে এই ক্যাসেলের যে প্রতিস্থাপন করতেছে, এখনও চলতেছে এটার কাজটা। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে ক্যাসেল সত্যি অনেক মুগ্ধ করে। সবুজ গাছের মাঝখান দিয়ে, সুন্দর নীলাকাশের মাঝখান দিয়ে যে দেখা যাচ্ছিল। আর আমরা নিচে যাচ্ছিলাম, আমাদের সাথে একটা গাইড ছিল, ফ্রি গাইড। এটার জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না। তারা নিজেরা যেয়ে দেখিয়ে দেয় কোনটা কিসের জন্য প্রতিস্থাপন করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে। সেই ইতিহাস ঐতিহ্য তারা এই বিশ্বাসকে তুলে ধরে। মূলত এই ক্যাসেলটা 7টা বিশ্বাসের উপর ধারণ করে এই ক্যাসেলটা নির্মাণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখনও নির্মাণ চলতেছে। ছোট ছোট জিনিস তৈরি করতেছে তারা। একসময় এগুলো জোড়া তালি দিয়ে হয়তো বড় একটা ভাস্কর্য তারা তৈরি করে ফেলে। ওইটার মূল যে ক্যাসেল, ওই ক্যাসেলের মধ্যে জোড়া দেওয়া হয় এখান থেকে নিয়ে। ওদের ফার্স্ট বিশ্বাসটা হলো যে হু আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, দিস ট্রুথ রিপ্রেজেন্ট অফ কনসেপ্ট অফ হিউম্যান ইকুয়ালিটি। তারা এই বিশ্বাসের এটাই ধারণ করে যে প্রত্যেকটা মানুষই সমান, নো ম্যাটার হাউ টু রিচ ইউ আর। তুমি কত বড় সেটা ম্যাটার করে না। হোয়ার ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো, অথবা তোমার রিলিজিয়ন কি, তোমার বিশ্বাস কি, বরঞ্চ আমরা সব মানুষই এক। আমাদের বেসিক এলিমেন্টগুলো দেখো না, যেমন পৃথিবী, বাতাস, আগুন, ওয়াটার, এগুলো ছাড়া আমাদের কখনো চলেই না। এই 7টা বিশ্বাসের মধ্যে এই একটা বিশ্বাস তারা মনে করা হয় যে এই মাটি, এই জমি, এনিমেল,
ফরেস্ট, এগুলো সব কিছুই আমাদের জীবনের অংশ পৃথিবীর মধ্যে। ওয়াটার এলিমেন্টের মধ্যে যেরকম ধরা হয় যে গাছগাছালি বেঁচে থাকে পানির মধ্য দিয়ে, আমরা বেঁচে থাকি পানির। তো সুতরাং পানির কারণে বেঁচে থাকি আর কি, যেটা বলতে চাচ্ছিলাম আমি। তো সুতরাং এই যে মানুষের বেসিক এলিমেন্টগুলো, প্রত্যেকটা মানুষেরই এটা লাগে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। তো এই 7টা বিশ্বাসের মধ্যে তারা এটাই বলে যে প্রত্যেকটা মানুষ ইকুয়াল, প্রত্যেকটা মানুষই সমান, যে বিশ্বাসই করুক না কেন। তাই সুতরাং আমাদেরকে কি হওয়া যাবে না, সাম্প্রদায়িক হওয়া যাবে না। দ্বিতীয় বিশ্বাসটা হলো যে মানুষের সাথে, প্রকৃতির সাথে যে মানুষের মিশ্রণ, সেই জিনিসটা। Our life cycle depends on nature. This fact exhibited in this truth through various wooden sculpture including of Mother of Earth. সত্যি অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তাদের এই দ্য সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়ামের যে ইতিহাস ঐতিহ্য, মুগ্ধ হওয়ার মতো। থার্ড বিশ্বাস যদি বলা হয়, দ্য এন্ড অফ লাইফ, জীবনের শেষ পরণ্যবেলা। আমি জাপানে থাকাকালীন সময়ে অনেকবার অনেক শিরিনে গিয়েছিলাম, বুদ্ধিস্ট শিরিন। সত্যি অনেক সুন্দর সুন্দর শিরিন দেখেছি। তবে প্রত্যেকটা জায়গায় এই বুদ্ধিজমের যেখানের আবির্ভাব, যে এশিয়ার যে অঞ্চলটা, বিশেষ করে সেই চীন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, জাপান, তাদের কিন্তু অঞ্চলভেদে বুদ্ধিজমের যে চর্চাটা, প্র্যাকটিসটা, তাদের যে প্রার্থনাটা এক একজনের কিন্তু এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিল নেই। হ্যাঁ, আবার আমি জাপানে দেখেছি এমন যে অনেকে বিশ্বাস করে যে ওরা নতুন নতুন বুদ্ধিস্ট, ওরা বিশ্বাস করে নতুন নতুন বুদ্ধিস্ট মানে সবসময় জন্মায়, যারা পৃথিবীতে এসে পৃথিবীকে আলোকিত করে, হ্যাঁ, আবার আসবে, আবার জন্মাবে, এরকম তারা মনে করে। ঠিক আছে, তবে হ্যাঁ, গৌতম বুদ্ধাকে তারা সবসময় সবার সেরা মনে করে। এই মিউজিয়ামের এই পাশ থেকে, ভিতর থেকে সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর মসৃণ দেখা যাচ্ছে, শহরটা অনেক সুন্দর দেখা যায় এখান থেকে, সত্যি মুগ্ধ হওয়ার মতো। আপনার এখানে আসলে আপনার মনে হবে না আপনার সময় দিন কখনো নষ্ট হবে, আপনার মনে হবে না, আপনার মনে হবে এখানে ভালোই লাগবে আপনার। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো, এত নিখুঁতভাবে কাঠ দিয়ে তৈরি করা, প্রত্যেকটা জিনিসই কিন্তু কাঠের। এই যে সাপ, হ্যাঁ, এমনকি এই মিউজিয়ামের মধ্যে আমি দেখে অবাক হয়েছিলাম, এখানে কিন্তু অনেক হিন্দুইজমের যে দেবী, হ্যাঁ, দেবা বলা হয় ওদেরকে, তাদের কিন্তু এখানে ভাস্কর্য এখানে আছে। হ্যাঁ, তাদের দেবদেবীর অনেক চিহ্ন এখানে দেখতে পাওয়া যায়। তবে জাপান থাকাকালীন সময়ে আমার অত ভিডিও করা হয়নি কখনো, মানে সুন্দর সুন্দর শিরিন দেখেছিলাম, বুদ্ধিস্ট টেম্পেলগুলো দেখেছিলাম, মুগ্ধ হওয়ার মতো অনেক কিছু দেখেছিলাম। ওদের প্রার্থনাটা করা হয়, একটা ঘন্টা বাজানো হয় সামনের দিক থেকে। আসলে আপনি পৃথিবীতে যেখানেই যাবেন না কেন, ভিন্ন কালচার, ভিন্ন এনভায়রনমেন্ট, ভিন্নতা সবসময় যদি আপনার যদি তেমনভাবে তৈরি হন, আপনার যদি টানে, তাহলে আপনার ভালো লাগবে। যেমন আমরা যেখানেই যাই না কেন, বিশেষ করে যখন দেশের বাইরে যাওয়া হয়, আমরা চেষ্টা করি লোকাল ফুড খাওয়ার জন্য। হ্যাঁ, দেশে গেলে তো আমরা তো নিজস্ব ফুড খেতেই পারবো। অনেক বাঙালিদের দেখা হয় যে তারা আসলে দেশের বাইরে যাবে, মানে কি খাবে, এটার জন্য প্রচুর মুখিয়ে থাকে যে মানে দেশের খাবার পাবে না। হ্যাঁ, আমাদের আসলে এরকম হয় না, আমরা চেষ্টা করি লোকাল ফুডগুলো খাওয়ার জন্য, তবে সেটা যেন আসলে শুদ্ধ হয়, যে হালাল হয়, আমরা হয়তো হালাল খুঁজি। ঠিক আছে, যে যেমন ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে টার্কিশ কাবাব, টার্কিশটা তো আর হারামির কিছু নেই, হালাল টার্কিশ কাবাব থাকে আর কি। 7-Eleven যেসব ফুডগুলো থাকে, মানে প্রচুর ফুডস আছে, হ্যাঁ, ফুডস বিশেষ করে আইসক্রিমগুলো,
হ্যাঁ? কোকোনাট আইসক্রিমগুলো বাইরের খাবারে এত পাবেন, হ্যাঁ, সত্যি আপনাকে মুগ্ধ করবে। তো সুতরাং আপনার যদি টেস্টটা ওইরকম থাকে যে বাইরের দেশে আসছি, বাইরের কালচারটা দেখব, বাইরের এনভায়রনমেন্টটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, মন ছুঁবে, তাহলে কিন্তু আপনি আরও বেশিভাবে ভালোভাবে আপনার জার্নিটা বেশি উপভোগ করতে পারবেন। কারণ একটা এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশ এবং খাওয়া-দাওয়া সেই জায়গার সব কিছুকেই যখন রিপ্রেজেন্ট করে, আপনি সেটা যদি নিতে চান, গ্রহণ করতে চান, সত্যি তখন আপনাকে মুগ্ধ করবেই। আর বিশেষ করে সত্যি আসলে এই জায়গায় অনেকটা সময় আমরা ব্যয় করেছিলাম। আমরা সময় নিয়ে এসেছিলাম। যেমন পুষ্পিতা, উম মারিয়া পুষ্পিতা। আ ও শাড়ি পরে এসেছিল। সবাই অবাক হয়ে তাকাচ্ছিল ওর দিকে যে সত্যি এখানে মানে অনেক ইন্ডিয়ান, বাংলাদেশী থাইল্যান্ডে তেমনটা দেখি না। তারা হয়তো মানে মেডিকেল ভিসায় কিছু আসে। বাংলাদেশীদের খুব কম দেখা হয়, ইন্ডিয়ানরা প্রচুর আসে। ১২০ বা ৩০ কোটি দেশে এদের সংখ্যাটাই তো বেশি থাকবে, এটি স্বাভাবিক পৃথিবীতে, তাই না? আমরা তো ওইরকম পরিমাণে এখনও তো পৌঁছাতে পারি নাই। তবে যাই হোক, আমরা হয়তো কোনো সময় আম বিশ্ব ভ্রমণ আরও এখনই অনেকটাই দেখি যে অনেকে দেশের বাইরে ঘুরতেছে। তবে আমাদের জন্য অনেক হয়তো সুইটেবল হয় যে ইন্ডিয়াতে ঘোরা, মানে কম খরচে ঘোরা। আমাদের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো হয়নি যে আমরা প্রচুর ট্রাভেল করব, খরচ করব। সত্যি ট্রাভেল করতে অনেক খরচ চায়, সেটা বলতেই হয়, তাই না? দেশের বাইরে তো কম খরচ না। তবে আপনি যদি এরকম মনে করেন যে কিছু আম ঘুরতে যাবেন, আগে থেকে যদি প্ল্যান থাকে বা সেই বিষয়ে যদি আপনার ধারণা থাকে কোন জায়গায় ঘুরবেন, সেটা একটা প্ল্যান যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হবে। আমাদের জন্য অনেক কিছুই সাশ্রয়ী হয়েছে, খুবই সাশ্রয়ী হয়েছে। খুব অল্প খরচে আমরা অনেক ঘুরে এসেছি। বিকজ হলো আমরা শুধু ভিসাটা হয়তো কোনো ফার্ম থেকে করেছি, খুব কম খরচে করেছিলাম। তারপর কত ছিল ওটা? ৳৪,০০০ মতো ছিল, হ্যাঁ? ৳৪,০০০ মতো ভিসা ফি ছিল। মোট কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের প্ল্যান যদি থাকে তাহলে আপনি অনেক সাশ্রয়ীভাবে, অনেক সহজভাবে ঘুরতে পারবেন। বিকজ আপনার যদি আসলে আ টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া থাকে। এখন কিন্তু গুগলই সবকিছু শো করে। আপনি ক্যাবে চলবেন নাকি প্রাইভেট পাবলিক বাসে চলবেন, সেগুলোর উপর ডিপেন্ড করে। আপনি কিন্তু আমি বলব যে এখন গুগল করলে সবকিছু দেখা যায়। গুগল থেকে সবকিছু শোও করে। বিশেষ করে আ রুম রেটও শো করে। তো সুতরাং আমি বলব, হ্যাঁ, কিছু বিদেশি ব্লগ দেখতে পারেন। আমরা যেরকম ব্লগ দেখেছিলাম। আর বিশেষ করে আম গুগল দিয়ে একটু রেকি করেছি উপর থেকে। বিশেষ করে যখন যে জায়গায় যাওয়া হয়, একটু গুগল করে দেখা যায় যে কীভাবে যাবো, কীভাবে একটু সহজ হয়, সেটা আমাদের অনেক ভালোভাবে কাজে লেগেছিল। তো সুতরাং আজকে আর বেশি কথা বলবো না। অনেকটা সময় আপনাদের সাথে ব্যয় করলাম। আপনারা যদি কখনো এখানে ঘুরতে যেতে চান, যেতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা।